ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি 53 বছর পর দ্বিতীয়বার ইউরোপ সেরা আজুরিরা। নারায়ণগঞ্জে দুটি জঙ্গি আস্তানা থেকে বোমা ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক 90 জেএমবির 2 সদস্য। জেলা উপজেলায় সিনোফার্মের করোনার টিকাদান শুরু হবে আজ। সব সিটি কর্পোরেশনে মডার্নার টিকা প্রয়োগ কাল। এজেন্সির প্রতারণায় চাকরি হারিয়ে দেশে ফিরছেন নিঃস্ব প্রবাসীরা, বিপুল দেনার দায়ে মানবেতর জীবনযাপন। ঈদের আগে ক্রেতা না পেয়ে বিপাকে পশু খামারি, রাজধানীর ধূপখোলায় অবৈধ কোরবানি হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ। স্বাগত সকাল ৯টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। শুরুতে ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ফাইনালে ডোনারুমা বিরুদ্ধে টাইব্রেকারে ইংলিশদের ৩-২ ব্যবধানে হারায় আজুরিরা। ৫৩ বছর পর ইউরোর দ্বিতীয় শিরোপা জিতল মানচিনির দল। ইউরোর শিরোপা জয়ের আরাধ্য স্বপ্ন ধূলিসাৎ হলো ইংল্যান্ডের। ৫৫ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে ব্যর্থতার গল্প লিখল থ্রি লায়ন্স। নিজেদের মাঠ ওয়েম্বলিতে খেলা, ইটস কামিং হোম গানের তালে গ্যালারি ছিল টইটম্বুর, কিন্তু ইংলিশদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার মুকুট পড়ল ইতালি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় থাকে ১-১ সমতা। এরপর টাই ব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের, যেখানে নায়ক বনে যান গোলকিপার দোনারুমা। ৫ শটের ৩টি ঠেকিয়ে দিয়ে শিরোপা উপহার দেন ইতালিকে, হয়েছেন আসর সেরা। টাইব্রেকার বিবেচনায় রাশফোর্ড ও স্যানচোকে শেষ মুহূর্তে বদলি নামিয়েছিলেন ইংলিশ কোচ। দুজনই হতাশ করেছেন। রাশফোর্ড মারেন পোস্টে, আর স্যানচো সাকার শট রুখে দিয়ে ইতালির শিরোপা নিশ্চিত করেন দোনারুমা। পেনাল্টিতে আজুরিদের দুটি শট ঠেকালেও নায়ক হতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। এর আগে ওয়েম্বলিতে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ইংল্যান্ডের। ম্যাচের সময় 2 মিনিট না হতেই ইংলিশদের উল্লাসে মাতান লুক শ। ইউরোর ইতিহাসে ফাইনালে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ইতালি প্রথমার্ধে গোলের চেষ্টা চালালেও থ্রি লায়ন্সের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া আজুরিরা, সাফল্য পায় ৬৭ মিনিটে। বনুচ্চির কল্যাণে স্তব্ধ স্বাগতিকরা। ৫৩ বছর পর ইউরো জিতল ইতালি, আর ইংল্যান্ডের আক্ষেপের গল্প দীর্ঘ হলো। ১৯৬৬-র পর এ নিয়ে ৭টি মেজর টুর্নামেন্টে টাইব্রেকারে হেরে বিদায় নিল ইংল্যান্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার আরো খবর থাকছে সংবাদের শেষ অংশে। এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। নারায়ণগঞ্জে দুটি জঙ্গি আস্তানা অভিযান চালিয়ে বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। এর আগে আটক করা হয় ৯০ জেএমবি সামরিক শাখার 2 সদস্যকে। সিটিটিসি প্রধান জানান, সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার সাথে তারা জড়িত। রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হয় আব্দুল্লাহ আল মামুন নামের এক মুয়াজ্জিন। পুলিশের দাবি সে জেএমবির সামরিক শাখার সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে রোববার সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার একটি মসজিদ ঘিরে রাখে পুলিশ। রাত ১০:৩০ সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট অভিযান চালায় মুয়াজ্জিনের বাসায়। এ সময় 3টি বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, গ্রেপ্তার মামুন বোমা তৈরিতে পারদর্শী ছিল। সে তার ঘরে বসেই বোমা তৈরি করত। 3টি শক্তিশালী আইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম, এবং আপনারা দেখেছেন এর মধ্যে 2টি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। এরকম শক্তিশালী বোমা সে তৈরি করছে, এবং ভিতরে কাউকে পাই নাই, কিন্তু আমরা তার সাথে জড়িত অন্যান্যদের আমরা নাম পেয়েছি, এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে তাদেরকে গ্রেপ্তারের। মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে আবু নাইম নামের আরেকজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরে নারায়ণগঞ্জের মদনপুরে নাইমের বাসায় অভিযান চালিয়ে 4টি রিমোট কন্ট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সিটিটিসি বলছে আবু নাইমও ৯০ জেএমবির সামরিক শাখার সদস্য। সে নিজে বোমা তৈরি করে এবং বোমা তৈরির একজন প্রশিক্ষকও বটে। যেই বাসা থেকে আমরা এই বোমা তৈরির
সরঞ্জামগুলো উদ্ধার করেছি সেই বাসায় থাকতো এবং সপরিবারে থাকতো। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয়। গত মে মাসে নারায়ণগঞ্জের একটি পুলিশ বক্সে যে বোমা পেতে রাখা হয়েছিল সেটি মামুনের ঘর থেকে সরবরাহ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা, আর দেশের সব সিটি কর্পোরেশনের মডার্না টিকা দেওয়া শুরু হবে আগামীকাল। এছাড়া যারা প্রথম ডোজে অক্সফোর্ডের টিকা নিয়েছেন তাদের অন্য কোনো টিকা না নেওয়ার পরামর্শ দিয়ে ধৈর্য ধরতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের টিকা দিয়ে দেশে গণটিকা কর্মসূচি শুরু হয় ৮ ফেব্রুয়ারি। এরপর চীনের সিনোফার্মের টিকা দেয়া হয় মেডিকেল শিক্ষার্থী সহ স্বাস্থ্যকর্মীদের, আর ফাইজারের টিকা পাচ্ছেন প্রবাসী সহ অন্যান্যরা। আবারও শুরু হচ্ছে টিকা দেয়া। এরই মধ্যে জেলা উপজেলা পর্যায়ে টিকা পৌঁছে দিতে শুরু করেছে বেক্সিমকো ফার্মা। সিনোফার্মের টিকা দেয়া শুরু সোমবার থেকে, মডার্নার মঙ্গলবার। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল অথবা সিটি কর্পোরেশনের অন্যান্য পুলিশ হাসপাতাল যদি থাকে সিটি কর্পোরেশনের এলাকায়, সেখানেও আমাদের এই মডার্নার টিকা চলবে। কাজে প্রবাসী ভাইদের যে একটা আমাদের নির্দিষ্ট 7টি কেন্দ্রে টিকা নিতে হতো ফাইজারের জন্য, সেইটা থেকে আমরা এখন ব্যাপ্তিটা অনেক বাড়িয়ে দিতে পারছি। এতে আপনাদের যারা অনেক দূর দূরান্তে থাকেন, যেমন মনে করেন একজন রংপুর বা দিনাজপুরে আছেন, সেই প্রবাসী ভাইকে এতদিন ঢাকায় আসতে হচ্ছিল, সেটা আর আসতে হবে না। এছাড়া অক্সফোর্ডের প্রথম ডোজ পেয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকা ব্যক্তিদের অন্য টিকা না নেয়ার পরামর্শ দিয়েছেন টিকা ব্যবস্থাপনা কোর কমিটির সদস্য সচিব। এখন পর্যন্ত এই 2 টিকা নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। এই জন্য আমরা বলতে চাই যে আপনি যে টিকাটা পূর্বে নিয়েছেন, আপনি একটু কেন্দ্র গিয়ে সতর্ক হয়ে জেনে নিয়ে তারপরে ওই টিকাটা নেওয়ারই চেষ্টা করবেন। আমাদের এই মাস বা আগামী মাসের মধ্যেই আমাদের কাছে অ্যাস্ট্রাজেনেকা টিকা আসার কিছু সংবাদ আমাদের কাছে আসে। আমরা সেটা পেয়ে গেলেই আমরা আপনাদের কেন্দ্রে টিকা পৌঁছে দিতে পারবো। আর বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই। পাশাপাশি SMS না পেয়ে কেন্দ্রে না যাওয়ার আহ্বানও জানিয়েছে টিকা ব্যবস্থাপনা কোর কমিটি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বগুড়া এবং টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি জানাবেন যে টিকা কার্যক্রম কি আসলে শুরু হয়েছে কিনা এবং কতগুলো কেন্দ্রে সেখানে টিকা দেওয়া হচ্ছে আজ? সকাল 9টা থেকে টিকা দেবার কথা থাকলেও অনেক আগে থেকেই যারা টিকা নিতে চান তারা এই বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে তারা লাইনও দাঁড়িয়েছেন। লাইন থেকে তারা টিকা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যারা টিকা দিচ্ছেন তারাও বলেছেন যে লাইন করেই মূলত টিকা দেওয়া হবে 2টি বুথ থেকে, এবং একটি পুরুষদের বুথ আর একটি নারীদের বুথ, এবং সেইভাবেই তারা ব্যবস্থা করে ফেলেছেন ইতিমধ্যে। আর আমি যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি যে আজ প্রথমে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ হসপিটাল এবং একই সাথে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া শুরু হবে এবং আজকের মধ্যেই উপজেলা পর্যায়ে টিকাগুলো পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। প্রথম দিন মোহাম্মদ আলী হাসপাতালের 2টি বুথ থেকে 400 জনকে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। অন্যান্য কেন্দ্রগুলোতেও ঠিক একইভাবেই ব্যবস্থা রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তারা এটাও বলছেন যে টিকা যাতে সহজে মানুষ নিতে পারে সেই জন্য খুব কিছু সহজ ব্যবস্থা রাখা হয়েছে এবং সহযোগিতা করছে রেড ক্রিসেন্টের সদস্যরা। এখন মোট 21 জন রেড ক্রিসেন্টের সদস্যরা আছেন বিভিন্ন কেন্দ্রে, যারা মূলত টিকা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন। আর একটি বাক্সে মোট 50টি করে টিকা এসেছেন বলে এখানে যারা চিকিৎসার সাথে সহযোগিতা করছেন তারা জানিয়েছেন। সব মিলিয়ে ব্যবস্থাপনায় আমরা যেটা দেখতে পাচ্ছি বা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে যা বলছেন তাতে খুব স্বাচ্ছন্দ্যেই সবাই টিকা পাবেন এমনটাই ধারণা দিয়েছেন। আর এবারের টিকা প্রথম দফায় যেভাবে সরকারের নির্দেশনা রয়েছে সেইভাবেই দেওয়া হবে এবং একইভাবে অন্যান্য উপজেলাতেও উপজেলার স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়ার কথাই আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী। এবার যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে কি অবস্থা? জেলায় কতগুলো কেন্দ্রে করোনা টিকা দেওয়া হবে এবং কখন শুরু হবে এই কার্যক্রম?
আমি এখন দাঁড়িয়েছি টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। আমি যদি দর্শকদেরকে দেখা, আমার পিছনে যে লম্বা সারিগুলি দেখা যাচ্ছে, এখানে তারা ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছেন। সকাল 9টা থেকে দেওয়া শুরু হলেও আমরা 8:30টার পর থেকে এই জায়গাটাতে কিন্তু যারা ভ্যাকসিন গ্রহণ করবে তাদেরকে কিন্তু আমরা আসতে দেখেছি। তো আমি যদি একটা তথ্য দিই যে জেলায় এ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছিল 1,61,845 জন, আর প্রথম ধাপে টিকা গ্রহণ করেছিল অর্থাৎ প্রথম ডোজ নিয়েছিল 1,01,532 জন, আর দ্বিতীয় ডোজে টিকা নিয়েছিল 75,694 জন। বাকি মানুষগুলো কিন্তু যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তারাও কিন্তু টিকা নিচ্ছিল না বা নিতে পারছিল না। সেটা কিন্তু শুরু হয়েছে, যে কারণে কিন্তু এই জেলার মানুষের মাঝে একটা উৎসাহ, আমরা বলবো উৎসাহজনকভাবেই তারা আসছে এবং টিকা গ্রহণ করছে। আর টিকা গ্রহণ বাস্তবায়ন করার জন্য এইখানে পুলিশ সদস্যরা কাজ করছে, স্বাস্থ্য বিভাগ তো টিকা প্রয়োগী করছে। এর বাইরে রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু তথ্যগত সাহায্য করার জন্য তারাও কিন্তু উপস্থিত হয়েছে। আর টাঙ্গাইলে যিনি সিভিল সার্জন রয়েছে ডক্টর আবুল ফাজল মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে টাঙ্গাইলে 12টি উপজেলাতেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এবং সেই সাথে এখানে একটি পুলিশ হাসপাতাল রয়েছে, সেখানেও শুরু হবে। অর্থাৎ জেলা প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেনারেল হাসপাতাল এর বাইরেও কিন্তু ওই পুলিশ হাসপাতালে কিন্তু ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এবং এই ভ্যাকসিন কার্যক্রমটা খুবই সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যাবতীয় প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছিলেন। কারণ অগ্রাধিকার ভিত্তিতে যেসব ডাক্তার, নার্স এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সেই কার্যক্রম কিন্তু টাঙ্গাইলে চলমান ছিল। সব মিলিয়ে বলা যায় যে একটা উৎসাহ উদ্দীপনার মাঝে টাঙ্গাইলের এই করোনা ভ্যাকসিন প্রয়োগ চলছে। বগুড়া এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন হাসিবুর রহমান এবং মামুনুর রহমান। এবং টিকা কার্যক্রম আসলে শুরু হয়েছে এরই মধ্যে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে এমন ইঙ্গিত দিলেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় কমিটির পরামর্শে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। কাল বা পরশু নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে। 14 জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। জরুরি সেবা ছাড়া বন্ধ সব সরকারি বেসরকারি অফিস, চলছে না গণপরিবহন। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, ঈদের মধ্যেও বলবৎ থাকবে কঠোর বিধিনিষেধ। তবে কোরবানির পশুর হাট ও ঈদুল আজহায় চলাচলের জন্য কিছুটা শিথিল হতে পারে। সোম বা মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে। জানা গেছে, এবারও মার্কেট, শপিং মল ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে প্রাইভেট কার ও সিএনজি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। নৌ প্রতিমন্ত্রী জানান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু টেকনিক্যাল কমিটি আছে, বিশেষজ্ঞ যারা আছেন পরামর্শক, তাদের পরামর্শ অনুযায়ী সরকার যদি মনে করে যে বিধিনিষেধটা আরও বেশি এগিয়ে নেওয়া দরকার, তাহলে সেটাও হতে পারে। সেটা মানে পরিস্থিতির উপরে নির্ভর করছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাভাবিক জীবনে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন প্রতিমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 12তম দিনে সকাল থেকেই সড়কে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের চেকপোস্টে কড়াকড়িতে কোথাও কোথাও দেখা গেছে যানজট। প্রধান সড়ক কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পাড়া মহলে অবাধে বের হচ্ছে মানুষ। লকডাউনের রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর কাকলী থেকে যোগ দিচ্ছে সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আপনি এর আগেও যেমনটি জানাচ্ছিলেন যে আজকে সকাল থেকে কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এটা কি পুলিশের চেকপোস্টের জন্য নাকি স্বাভাবিকভাবে আজকে 12তম দিন মানুষ একটু শিথিল হয়ে বেশি বের হওয়া শুরু হয়েছে? কি দেখছেন সেখানে? না দেখুন, আমরা রাজধানীর যে এলাকাগুলিতে ঘুরলাম, আমরা দেখলাম যে রাজধানীর যে প্রধান প্রধান সড়কগুলি আছে এর বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, যারা যে লকডাউনের যে নিয়ম আছে সেই নিয়ম যেন কঠোরভাবে মেনে চলা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই তারা সড়কে আছেন। কিন্তু যে বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় আছে, এত বিপুল সংখ্যক গাড়ির মাঝে লকডাউনের যে লক্ষ্যবিধি বা লক্ষ্যমাত্রা সেটিকে সঠিকভাবে মেনটেন করার মতো পরিস্থিতি আসলে আমি মনে করি নেই। কারণ এত বিপুল সংখ্যক গাড়িকে যদি চেকিংয়ের আওতায় আনা হয় বা তল্লাশির আওতায় আনা হয় বা তারা উপযুক্ত কারণে বের হয়েছে কিনা সেই বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই লকডাউন চলাকালীন সময়েও কিন্তু প্রধান সড়কে কিন্তু যানজট দেখা দিতে পারে এবং আমরা কয়েকটি পয়েন্টে ইতিমধ্যে তা দেখেও এসেছি। চেক যদি করা হয় সেক্ষেত্রে পেছনে শত শত গাড়ির লাইন পড়ে যায়
যেটি আসলে অসম্ভব। যদিও আমরা দেখেছি যে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় তৎপর আছেন, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি বা এত বিপুল সংখ্যক গাড়ির উপস্থিতি সড়কে, যেটি আসলে সঠিকভাবে লকডাউনের লক্ষ্যমাত্রাকে অ্যাচিভ করার জন্যে বা লকডাউনের লক্ষ্যমাত্রাকে সফল করার জন্যে উপযুক্ততা এখন আর বলা যায় যে নেই, কারণ লকডাউনের মেয়াদ যত বাড়ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। যেটি বলছিলেন যে শুধু প্রধান প্রধান সড়কেই নয়, অলিতে গলিতে বা বিভিন্ন পাড়া মহল্লায় মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু আমি কিন্তু দেখছি যে প্রধান সড়কেও কিন্তু একই অবস্থা, অনেক বেশি মানুষের উপস্থিতি, বিভিন্ন কারণে মানুষ বের হচ্ছে। গণপরিবহন নেই, বাস নেই, বাস বাদে কিন্তু আর সব ধরনের পরিবহনকে দেখা যাচ্ছে। সিএনজির সংখ্যা কম আছে, তবে অনেক প্রাইভেট কার কিন্তু রাস্তায় আছে। বলা যায় যে লকডাউনের এখন যে অবস্থা, এটি অনেকটা শিথিল অবস্থায় বিরাজমান। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, কিন্তু এটি কিন্তু এখন আর নিয়ন্ত্রণে নাই বললেই চলে। এই ছিল আমার কাছে কাকলী থেকে লকডাউন পরিস্থিতির সবশেষ চিত্র। রাজধানীর লকডাউনের খবর জানাচ্ছিলেন শাহাদাত স্বপন কাকলী থেকে। রাজধানীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে 1000 বেডের করোনা হাসপাতাল হচ্ছে। এতে থাকবে 400 আইসিইউ বেড এবং 400 এইচডিইউ বেড। 1 মাসের মধ্যে হাসপাতালটি চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে 1 সপ্তাহ ধরে দৈনিক গড়ে করোনা রোগী শনাক্ত হচ্ছে 10,000-এর উপরে। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই। সাধারণ শয্যাও সব ভর্তি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে হচ্ছে 1000 বেডের করোনা হাসপাতাল। এখানে থাকবে 400 আইসিইউ বেড, 400 এইচডিইউ বেড আর সাধারণ বেড থাকবে 200টি। থাকবে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারটি বেশ ভালো। ওখানে অনেক কিছু সুবিধা এখনই আছে। ওখানে যেমন ধরেন এয়ার কন্ডিশন সিস্টেম আছে, পানির ব্যবস্থাটা আছে এবং ইলেকট্রিসিটির ব্যবস্থাটা আছে। ভিতরে ইন্টারনাল যে সাজসজ্জাও খুবই সুন্দর এবং ভালো আছে। আমরা ওখানে অক্সিজেন লাইন লাগাতে হবে আমাদের নতুন করে, আমাদের ওখানে কিছু মেডিকেল যন্ত্রপাতি স্থাপন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, মহাখালীতে 1000 বেডের করোনা হাসপাতাল চালু হয়েছে 24 দিনে। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের 1000 বেডের করোনা হাসপাতালও 1 মাসের মধ্যেই চালু হবে। সবকিছু করতে 1000 বেড হাসপাতাল, অর্থাৎ যেখানে আইসিইউ 400 থাকবে, এইচডিইউ 400 থাকবে, এটা তো বেশ একটা বড় একটা বলতে পারেন করোনা হাসপাতাল। তো এটাও মাসেখানি লাগবে। আমরা মনে করি তার থেকে কমে আমরা চেষ্টা করব। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1000 বেডের ডিএনসিসি করোনা হাসপাতালেও যুক্ত হচ্ছে 400 বেড। হাসপাতাল চালাতে প্রয়োজনীয় জনবল যোগানই বড় চ্যালেঞ্জ বলছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদে আরো থাকছে। 1 সপ্তাহ পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর মধ্যাঞ্চলে এই মাসের শেষে বন্যার আশঙ্কা সতর্কীকরণ কেন্দ্রের। চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে শতবর্ষী গাছ কেটে হচ্ছে হাসপাতাল। পরিবেশবাদীদের ক্ষোভ, স্মারকলিপি পেশ। নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানা অনুমোদনে সরকারি কোনো প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। রোববার এমনটা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এদিকে অগ্নিকাণ্ডের 3 দিন পরও নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করছেন স্বজনেরা। তবে গত মাসের বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানার শ্রমিকরা। ঘটনার 3 দিন পরেও নিখোঁজ স্বজনদের সন্ধানে নারায়ণগঞ্জের সেজান জুসের কারখানার সামনে ভিড় করছেন স্বজনরা। জীবিত নয়, মৃত মরদেহটি শেষবারের মতো দেখতে চান তারা। তালা 2টা যদি খোলা থাকতো অনেক মানুষ বাঁচতে পারতো, সাথে যাইতে পারতো অনেক মানুষ। এই তালার কারণে মানুষটি বাঁচতে পারে না। চেহারা চুহারা কিছু চিনা জানা, ওনারা বলছে একটা ডিএনএ পরীক্ষা আছে,
এটা করার পর যদি বাইরে তাহলে যে লাশ বাড়িতে 1 মাসের ভিতরে পৌঁছে দিই। এদিকে পুলিশ বলছে সেজান জুসের কারখানায় অনুমোদনে সরকারি কোনো সংস্থার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। এখানে কার কি দায়িত্ব, কার কি গাফিলতি ছিল সেটা অবশ্যই বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে যদি কারো বিরুদ্ধে, যার বিরুদ্ধে যে ধরনের গাফিলতি আসবে, আমরা আমাদের তদন্তের মাধ্যমে তাকে সেইভাবেই সেখানে আমরা উপস্থাপন করব আদালতের কাছে। অন্যদিকে কারখানাটি বন্ধ থাকায় গত মাসের বেতন বোনাস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারখানার ম্যানেজারও জানালেন তার অসহায়ত্বের কথা। আমার বেতন দিবে মালিক, এর মাঝখানে তো মালিক আমাদের ঘোষণা দিয়েছে আমরা ইনশাল্লাহ সে সামনে দিব। এখন মালিক পক্ষই তো এখন বর্তমানে নিয়েছে, সেটা আমরা অনেক শঙ্কিত আছি আর কি। আমরা কি করব, আমরা সবাই এখন অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছি আর কি। শুধু বেতন বোনাস নয়, বেঁচে থাকা শ্রমিকরা চাচ্ছেন ঘটনার সুষ্ঠু তদন্ত। শুধু মামলার গ্রেপ্তার নয়, পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন বেঁচে ফেরা শ্রমিকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি সেখানে রয়েছেন। নারায়ণগঞ্জের যে ঘটনাটি ঘটলো, গতকালকে তদন্ত কমিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং তদন্ত কমিটির কাজের অগ্রগতি সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তদন্ত কমিটির অগ্রগতির আগে যে বিষয়টি বলতে চাই তা হলো যে এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, বিশেষ করে এখানে প্রায় 250 শ্রমিক কাজ করতো এবং আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ধ্বংসলীলা। সেই ধ্বংসলীলা কিন্তু আগুনে এখনো পিছনে অবস্থান করছেন এবং এই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। জুন মাসের বেতন বকেয়া রয়েছে, জুন মাসের বেতন পায়নি শ্রমিকরা এবং সেটি কিন্তু অনিশ্চয়তায় আছে এবং সামনে ঈদ, এছাড়া ওভারটাইম এখানকার যারা কারখানা কর্তৃপক্ষ তারা বলছে 1 মাসের, কিন্তু আমরা জানি যে শ্রমিকের পক্ষ থেকে যেটা বলা হয়েছে 2 মাসের ওভারটাইম বাকি। অর্থাৎ একটা আর্থিক বিষয় দাঁড়িয়েছে যে এই অবস্থায় যারা আহত, নিহত এবং যারা বেঁচে আছেন তাদের আর্থিক ব্যবস্থাটা কি হবে। যে তদন্ত কমিটির কথা বলছেন, 3টি সরকারি তদন্ত কমিটি গঠন হয়েছে, তার মধ্যে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, এছাড়া কারখানা পরিদর্শন অধিদপ্তর। 3টি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গতকালকে ফায়ার সার্ভিস তার এই বিল্ডিংটি পরিদর্শন করেছেন তদন্ত কমিটির। এছাড়া এখানকার যারা বেঁচে ফিরেছেন যে সকল শ্রমিক, সে সকল শ্রমিকের সঙ্গে গতকালকে তদন্ত কমিটি কথা বলেছে, অর্থাৎ প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে তারা কথা বলেছেন। এবং তদন্ত কমিটির পক্ষ থেকে যেটি গতকাল বলা হয়েছিল যে এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্তে আসলে যাওয়া যাবে না, তদন্ত শেষ করেই আসলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে এখন কয়েকটি বিষয়ে প্রশ্ন দাঁড়িয়েছে, আসলে যারা বেঁচে ফিরেছেন কিংবা আহত নিহত হয়েছেন তাদের পরিবারে কি হবে, এছাড়া সামনে যে বেতন বকেয়া আছে গত মাসের সেগুলো কি হবে, বোনাস আছে সামনে, ঈদের কি হবে, এগুলোই এখন প্রশ্ন দাঁড়িয়েছে। একই সঙ্গে যে তথ্যটি দিয়ে শেষ করতে চাই তা হলো যে এই পুরো এলাকাটা এক থমথমে বিরাজ করছে। এখানকার যারা শ্রমিক আছেন বা যারা কাজ করেন বা অন্য অন্য বিল্ডিং যারা কাজ করছেন, আসলে সকলের মধ্যে একটা আতঙ্ক আমি দেখেছি সকাল থেকে এখানে আছি, তাদের আতঙ্ক কাজ করছে এবং তাদের যে জীবিকা, ভবিষ্যতের জীবিকা, সেটি একটা অনিশ্চয়তায় পড়েছেন এবং তারা অনেকটাই ভেঙে পড়েছেন বলা যেতে পারে। মাহমুদ হাসান জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। নিঃস্ব হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। এজেন্সির প্রতারণার শিকার বা চাকরি হারিয়ে দেশে ফেরা মানুষের মিছিল থামছে না। ধার দেনা করে বিদেশে গিয়ে অনেকেই দিশেহারা। দেনা শোধ করতে না পেরে দেশে ফিরে তারা মানবেতর জীবনযাপন করছেন। নারায়ণগঞ্জের বাসিন্দা ওমান প্রবাসী ফারুক 6 বছর ছিলেন ওমানে। স্বপ্নে বিভোর হয়ে ধার দেনা করে ওমান পাড়ি জমালেও সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেননি। উল্টো বাড়ি থেকে পাঠানো অর্থে কোনোরকম দেশে ফিরেছেন তিনি। আমি যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার যদি কেউ বলে যে আবার ওমান যাও, তোমার আমি ফ্রি, মানে এরকম একটা ভিসা দেবো, 1 লক্ষ টাকা বেতন দিব, তোমার 1 টাকাও লাগবো না, তুমি যাও, আমি ওরা বলবো তুমি আমার এখানে মাইরা ফেলো। একই জায়গার বাসিন্দা আক্তার হোসেন, তিনিও ধার দেনা করে গিয়েছিলেন সৌদি। 3 বছর পর ফিরলেও ধার দেনা শোধ করতে পারেননি তিনি। আমি 7 লাখ টাকা কর্জ করে গেছি, কর্জ দেওয়ার পরে এখন খালি হাতে দেশে আসছি। এখন যদি আমি যাইতে না পারি তা আমার সারা জীবনটাই ব্যর্থ হয়ে গেল। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য মতে গত বছর আউটপাস নিয়ে দেশে ফিরেছেন 63,439 প্রবাসী, আর চলতি বছরের জুন পর্যন্ত দেশে ফিরেছেন 38,000-এর মতো। এর মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে আউটপাস ছাড়া দেশে ফিরেছেন এমন সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। যাদের অবদান দিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, কিন্তু তাদের সুরক্ষার জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য তেমন খুব একটা ব্যবস্থা রাষ্ট্র পর্যায় থেকে নেওয়া হয় না।
সংশ্লিষ্টরা বলছেন বিদেশে কর্মী পাঠানোর অস্বচ্ছ প্রক্রিয়া, মিথ্যা প্রলোভন, চাকরি হারানো, ব্যবসার মূলধন হারানো, করোনা, ফ্রি ভিসা সহ নানান কারণে তারা অবৈধ হয়ে পড়েন, ফলে তাদের ফিরতে হয় দেশে। এই মানুষগুলো যখন ফেরত আসবেন তাদেরকে পাশাপাশি কী করে আমরা দাঁড়াতে পারি, বা 10-15 বছর পর যে মানুষটা ফেরত আসতে চান, এমনকি ধরুন কোনো যে মানুষের টাকা হয়ে গেছে সেই টাকাটা সে দেশে এসে কী করে বিনিয়োগ করবেন, কোন ধরনের ব্যবসা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরও অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। বিদেশ ফেরত এই প্রবাসীরা চলছেন ধার দেনা করে, তাদের বেশিরভাগই বেকার ও মানবেতর জীবনযাপন করছেন। লোন ফেসিলিটিস আমরা অনেকটা দিয়েছি, বুঝছেন না, এর মধ্যে প্রায় 250 কোটি টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর যারা যারা অ্যাপ্লাই করতেছে, যাদের যাদের সমস্যা আছে, ওদেরকে কিন্তু আমরা এর মধ্যে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীরা যখন বিপদে পড়ে দেশে ফিরেন তখন তাদের দিকে ফিরে তাকানোর কেউ থাকে না। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগ মুহূর্তে ক্রেতা না পেয়ে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেক খামারি। অনলাইনেও নেই তেমন সাড়া। এই অবস্থায় বাইরে থেকে ক্রেতা না আসায় লোকসানের শঙ্কায় পড়েছেন ঝিনাইদহের বীর বাহাদুর, রাজাবাবু এবং ফরিদপুরের বিশাল আকারের পশু সম্রাটকে নিয়ে তাদের মালিকরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান পালন করেছেন ফ্রিজিয়ান জাতের এই গরুটি। নাম বীর বাহাদুর। 10 ফুট লম্বা ও 5.5 ফুট উঁচু গরুটির ওজন 1400 কেজি। 10 লাখ টাকা দাম চাইলেও মিলছে না ক্রেতা। এর পিছনে অনেক টাকা ব্যয় করেছে, যা আগামী ঈদের সামনে রেখে বিক্রি করবে সেই আশায়, কিন্তু এখনো করোনার মহামারীর কারণে গরুটা এখনো বিক্রি করতে পারে নাই। ভগবাননগরের রাজাবাবুর দাম 30 লাখ টাকা চাইছেন মালিক মোহাম্মদ হোসেন। এখনো সাড়া না পেয়ে হতাশ তিনি। কোরবানিতে কোনো হাট বাজার নেই, কোনো ব্যাপারী নেই, এখন গরুকে বিক্রি করতে পারবো কিনা খুব দুশ্চিন্তার ভিতরে আছে। ফরিদপুরের বিল মামুদপুরে 1200 কেজির বেশি ওজনের সম্রাট জেলার সবচেয়ে বড় আকারের গরু। এরকম আরও অনেক পশু কোরবানির জন্য প্রস্তুত করলেও দেখা নেই ক্রেতার। হাট বাজার ঘাট কিচ্ছু হচ্ছে না আমাদের, ওইরকম আমরা কোনো আশানুরূপ কোনো কাস্টমার পাচ্ছি না, দামও পাচ্ছি না। প্রতি বছর ঢাকা ও চট্টগ্রামের হাটে এসব পশুকে বিক্রির জন্য নেওয়া হলেও করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনলাইনে কেনাবেচার উদ্যোগ নেওয়া হলেও সাড়া নেই তেমন। অনলাইনে এটা তো নতুন সিস্টেম, তো আমাদের যারা একেবারে গ্রাম পর্যায়ে বড় খামারিরা অনলাইনে আমাদের পোস্ট দিচ্ছে, কিছু বিক্রি হচ্ছে মোটামুটি। গ্রাম পর্যায়ে 1-2 গরু তো এরা দিতে পারছে না, এরা একটু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। ফরিদপুরে এবার 50,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ক্রেতা না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে খামারিদের কপালে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে দক্ষিণ ঢাকার ধূপখোলা মাঠে শর্ত ভেঙে কোরবানির পশুর হাট বসিয়েছেন ইজারাদার। করোনার উচ্চ ঝুঁকিতে থাকা সীমান্ত জেলা থেকে এসেছেন ব্যবসায়ীরা। আছে ক্রেতার সমাগমও, তবে নেই স্বাস্থ্যবিধির বালাই। আর এই সব নিয়ে কিছুই জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝিনাইদহ থেকে 14টি গরু নিয়ে ধূপখোলা হাটে এসেছেন মানোয়ার। লকডাউনে রাস্তা ফাঁকা, তাই আগেভাগেই এসেছেন রাজধানীতে। নিয়ম ভেঙে তার জন্য হাটে জায়গা করে দিয়েছেন ইজারাদার। আগে আসি, পথে খুব জাম হচ্ছে, তাড়াতাড়ি আসি, বড় গরু তো আর কি শুয়ে বলি জাম হলে দেখা স্টক করে। মানোয়ারের মতো কয়েকশো ব্যবসায়ী এখন ধূপখোলা হাটে এসেছেন। ক্রেতা, চলছে দরদামও। এখন তো একটু স্বাভাবিক, একটু বেশি চাইবে, পরিস্থিতি বুঝে এখন তার ঘুরতে আসছি, নিব তো 2 দিন আগে। হাটে ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে মাস্কও নেই। মাস্ক কথা বলে বুঝতে পারছে না, আমাদের ভাষা আর ওনাদের ভাষা আলাদা মতন, সেজন্য মাস্ক খুলে কথা বলছিলাম। মাস্ক নাই কেন? ইজারার শর্ত অনুযায়ী হাট বসার কথা 16 জুলাই থেকে। তবে এর 1 সপ্তাহ আগেই উঠেছে কোরবানির পশু। এ হাটের ইজারা নিয়েছেন গ্যান্ডারিয়ার জাতীয় পার্টির নেতা মনিরুল হক রবিন। হাট বসানোর কথা অস্বীকার করে ফোন কেটে দেন তিনি। আপনি যে হাটটা বসিয়েছেন, আপনার তো এখন হাট বসানোর কথা না, কিন্তু কিভাবে বসালেন? আপনার ধূপখোলা মাঠে? এদিকে ধূপখোলা মাঠে আগে হাট বসানোর কথা জানেন না দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বলছেন শর্ত ভাঙায় ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং হাটগুলোতে আমাদের যে
সরকারি যে গাইডলাইনগুলো মেনে চলছে কিনা সবগুলো বিষয়ে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এগুলো পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে থাকার কথা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের, তবে ধূপখোলার হাটে এখনও তাদের দেখা যায়নি। আর হাটের পাশেই অফিস থাকলেও এ বিষয়ে পদক্ষেপ নেননি ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র, তবে দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা নেই। এছাড়া বেশ কিছু নদীর পানি এখন বিপদসীমার কাছাকাছি রয়েছে। আর আবহাওয়া অফিস বলছে সপ্তাহখানেক পর আবার শুরু হতে পারে ভারী বৃষ্টি। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির মুখে পড়ে দেশ। টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের ৭৯ পয়েন্টে নদ নদীর পানি বাড়লেও বৃষ্টি কমায় এখনও আছে বিপদসীমার নিচে। আবহাওয়া অফিস বলছে জুন মাসে দেশের ৬ বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষেও হতে পারে ভারী বর্ষণ। আমরা জুন মাসে যেটা দেখলাম সারা দেশে প্রায় 70% মতো প্লাস, যদিও 2টা ডিভিশনে আমাদের মাইনাস আছে, কিন্তু অন্য 6টা ডিভিশন একটু বেশি হওয়াতে সারা দেশে তুলনামূলক প্রায় 70% বৃষ্টিপাত বেশি হয়েছে। হয়তো বা 2 দিন পরে কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেটা হলো রংপুরের দিকে, বিশেষ করে রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দিকে, বিশেষ করে সাউদার্ন পার্টে একটু বেশি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখন দেশের কোথাও বন্যা পরিস্থিতি নেই, তবে বৃষ্টি বাড়লে কিছু এলাকায় দেখা দিতে পারে বন্যা। জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে দেশের বিভিন্ন জায়গাতে পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের অনেক জায়গাতে এই চলতি মাসের শেষের দিকে স্বল্প থেকে মধ্যমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাইয়ের শেষে টানা বর্ষণের পাশাপাশি উজানের ঢলে নদ নদীর পানি আবারও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান কঠোর লকডাউনে দুধ বিক্রি নিয়ে চরম বিপাকে খামারিরা। ক্রেতা কমে যাওয়ায় কম দামেও বিক্রি হচ্ছে না। শঙ্কা তৈরি হয়েছে কোরবানির পশু বিক্রি নিয়েও। এমন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনার দাবি তাদের। সংকটে খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। দেশের দুধের চাহিদার অধিকাংশ মিটে সিরাজগঞ্জ, পাবনা সহ উত্তর অঞ্চলের জেলা থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। দুধ উৎপাদন ভালো হলেও ক্রেতা নেই আগের মতো। খামারিরা বলছেন লকডাউনের কারণে মিষ্টির দোকানগুলো বন্ধ, বিধিনিষেধে বেড়াজালে রেস্তোরাঁগুলো। দুধ কেনা কমিয়ে দিয়েছে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। এতে কম দামেও বিক্রি হচ্ছে না। দুগ্ধ খামারিদের পাশাপাশি কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। রাজধানীতে খামার থেকে পশু বিক্রি ভালো হলেও প্রান্তিক খামারিদের অবস্থা করুণ। লকডাউন কারণে আমাদের দুধ মনে করেন কোনো দোকানদারও নিচ্ছে না, জনগণও বাইরে বাড়াচ্ছে না। এই কারণে আমাদের দুধ খুব সংকটে পড়ে গেছে। যে দাম, অর্ধেক দাম, 30 টাকা 25 টাকা লিটার দুধ বেচে আমাদের গরুর খাবারই হয় না। বিক্রির যে মেইন জায়গাগুলো, এগুলো তো আমরা করোনার কারণে যেতে পারছি না। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট থেকে যদি আমাদেরকে এখানে আরেকটু একটা প্ল্যাটফর্ম রেডি করে দেয়, যেখান থেকে আমরা ইজি মুভ করতে পারবো। প্রান্তিক কৃষকের ক্ষেত্রে কিন্তু ইজি মুভ করাটা খুব ডিফিকাল্ট যদি এখান থেকে হেল্পগুলো না আসে। করোনা পরিস্থিতিতে দুধ ও পশু বিক্রি একটু কমতে পারে, তবে সামগ্রিকভাবে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রাণী সম্পদ মন্ত্রী। করোনা পরিস্থিতি যদি আরও ভয়াবহ আকার ধারণ করে, সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের খামারিরা, উৎপাদনকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সরকার তাদেরকে প্রণোদনা সহ অপরাপর সহযোগিতা অব্যাহত রাখবে। সংকটকালে সরকারিভাবে অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করা হলেও দুধ বিক্রিতে তেমন ব্যবস্থা নেই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে কম আয়ের মানুষকে খাবারের সুযোগ করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানা ও নবনীর। তবে চলমান সংকটে এই আয়োজনকে পর্যাপ্ত মনে করছেন না তারা। বলছেন দুস্থদের সহায়তা এখন সাধ্যমতো সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা বছরই সুবিধা বঞ্চিতদের খাবারের আয়োজন করে লালমাটিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানা। তবে করোনার সময় তাদের এই উদ্যোগ গতি পেয়েছে আরও। এখানে কম আয়ের মানুষ থেকে শুরু করে খেতে আসতে পারে যে কেউ। অন্যান্য সময় শুধু শুক্রবার খোলা থাকলেও লকডাউনে মেহমানদারি চলছে প্রতিদিন।
আজকে এই জায়গায় সারাটা দিন পরে এই যে খাবারটা খাইলাম, এর মতন আর শান্তির খাবার নাই। কজনের ভাগ্য জুড়ে এটা কপালে। মাঝে মাঝে আসি তো আমরা দুজন, এখানে আমরা খাওয়াই তো প্রতিদিন। উদ্যোক্তা জানালেন প্রতিদিন বিকেল ও রাতে থাকে খাবারের ব্যবস্থা, আর এর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী। আমার কোথায় জানি খুব বিবেকে লাগে। আমি এমন অনেক দিন গেছে যে কালকে কি করব, কালকে কোত্থেকে চাল ডাল আনবো, এটা চিন্তা করতে গিয়ে আমি রাত্রে না খেয়ে ঘুমাই যেতাম। এবার আমাদের মেহমানের সংখ্যাও বেশি, আমাদের যোগানদারের সংখ্যাও বেশি মিডিয়ার কারণে, যেটা আমরা গতবার পাইনি। করোনার বিধিনিষেধের শুরু থেকেই প্রতিদিন 300 সুবিধা বঞ্চিত মানুষের খাবারের সুযোগ করে দিচ্ছে আরেক সংগঠন নবনীর। 5 বন্ধুর অর্থায়ন ও অনুদানে অব্যাহত আছে তাদের আয়োজন। একবেলা খাবার তো অন্তপক্ষে পাইতেছি, কিন্তু আর কোথা থেকে কোনো সাহায্যও দেয় না। যদি কেউ দেয় তাহলে খাই, নাহলে রাত্রে চপ করে খাই। আজকে হেরাজ কতদিন ধরে দুপুরে খাওয়ানো দেয়, নিয়ে খাই। যার চিহ্নগুলো আছে তাদের তো সবাই তো মানে কাজ করলে খাওয়া পায় না, তো তাদের কথা মতো চিন্তা করে আমরা আমাদের এই কার্যক্রমটার উদ্যোগ নিই এবং শুরু করি। তো গত বছর লকডাউন থেকে শুরু করে এই বছরে এই লকডাউনে আমরা আমাদের কার্যক্রম চালু রাখছি। করোনার এই দুঃসময়ে সমাজের বিত্তবানদেরও অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় শতবর্ষী গাছ কেটে হচ্ছে হাসপাতাল, তবে এর বিরোধিতা করছেন বিশিষ্ট নাগরিক ও পরিবেশবাদীরা। একই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি, কিন্তু রেল কর্তৃপক্ষ বলছে হাসপাতাল তৈরিতে পরিবেশের খুব বেশি ক্ষতি হবে না। সিআরবি এলাকাকে বলা হয় বন্দরনগরীর ফুসফুস। রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর ঘিরে বিশাল এই গাছগুলো শতবর্ষী, কোনোটির বয়স 200 বছরের বেশি। নগরবাসী এখানে আসেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। আর এই সবুজের বুক চিরেই হচ্ছে 500 শয্যার হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ। দীর্ঘমেয়াদে রেলের কাছ থেকে 6 একর জায়গা লিজ নিয়েছে ইউনাইটেড গ্রুপ। 2020 সালের মার্চে চুক্তির পর এখন শুরু হয়েছে নির্মাণের প্রাথমিক কাজ। তবে শহরের এই প্রাণকেন্দ্রে শতবর্ষী গাছ কেটে স্থাপনা নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ সচেতন মহল। মানুষ যখন একটি স্বস্তির প্রয়োজন মনে করে তখনই এলাকায় একটু আসে। তো এখানে যখন একটি হাসপাতাল করা হবে তখন দেখা যাবে অনেকগুলো শতবর্ষী গাছ কাটা হবে, আমাদের পরিবেশের বিপর্যয় ঘটবে। এটা আসাম বেঙ্গল রেলওয়ে হেডকোয়ার্টার, এখানে শতবর্ষী গাছ আছে, সুন্দর একটা পরিবেশ আছে। যে কোনো সময় রেল সম্প্রসারণ হলে রেলের আরও জায়গা জমির প্রয়োজন হতে পারে। পরিবেশবিদরা বলছে এই সবুজ এলাকায় নতুন কোনো স্থাপনাই কাম্য নয়, বরং আরও বেশি করে গাছ লাগাতে হবে। হাসপাতালের জন্য শহরের অন্য কোথাও জায়গা দেওয়া যেতে পারে। বেসরকারি হাসপাতাল অন্যত্র করলে এই আমাদের এই সিআরবি সৌন্দর্যটা নষ্ট হবে না, কারণ এখানে একটা হাসপাতাল করা মানেই সৌন্দর্য এবং পরিবেশের উপরে প্রভাব সৃষ্টি করবে। তবে রেল কর্তৃপক্ষের দাবি ছোটখাটো গাছ কাটা হলেও শতবর্ষী গাছ বাঁচিয়েই ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলাদা পরামর্শক দিয়ে পরিবেশগত ঝুঁকি বিবেচনা করেই হবে হাসপাতাল। শতবর্ষী গাছ যেগুলো আছে সেটা রক্ষা করবে, সেটা রক্ষা করে প্ল্যানিং হচ্ছে এবং যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগ মোতাবেক তারা ডিজাইন করছে আপাতত। এদিকে সিআরবি এলাকায় হাসপাতাল না করার দাবি জানিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নানা সংগঠন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে আর নেই কোনো কোলাহল। করোনা সংক্রমণ রোধে মানুষের বিচরণ নিষিদ্ধের পর সৈকত এলাকায় প্রকৃতির আপন খেয়ালে ফিরেছে তার চেনা রাজত্বে। সামুদ্রিক প্রাণীকুলের অবাধ বিচরণ আর প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এমন শিল্পকর্মে আটকে যায় চোখ, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। করোনা পরিস্থিতির কারণে মানুষের চলাচল বন্ধ, তাই প্রকৃতি নিজেই মেতেছে এমন শিল্পকর্মে। সৈকতের বিশাল এলাকা জুড়ে এখন অসংখ্য কাঁকড়ার বিচরণ। স্থানীয়দের কাছে লাল বাহিনী নামে পরিচিত। শৈল্পিক এসব কারুকাজের কারিগর তারাই। সৈকতে মানুষের আনাগোনা যখন বেশি ছিল তখন এদের দেখা মেলা ছিল কঠিন। করোনার প্রভাবে নিরিবিলি পরিবেশে বালুর বুকে দাপিয়ে বেড়াচ্ছে তারা। ছোটকালে যখন আমরা
সমুদ্র সৈকত আসতাম তখন আমরা লাল কাঁকড়াগুলো দেখতাম। এখন লকডাউনের কারণে আবার নতুনভাবে দেখা যাচ্ছে লাল কাঁকড়াগুলো। জীববৈচিত্র্যগুলো আবার ফুটে উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি লাল কাঁকড়া নিঃসন্দেহে হাঁটাচলা করতেছে। এই সৌন্দর্যটা ধরে রাখতে হবে। প্রাকৃতিক প্রাণ প্রাচুর্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে বছরের কিছুটা সময় সমুদ্র পাড় জনমানব শূন্য রাখার পরামর্শ পরিবেশবাদীদের। কক্সবাজারে যে কোনো এক মাস, এটি জুন জুলাই হতে পারে, এক মাসের জন্য পর্যটন সেখানে নিষিদ্ধ করা দরকার। পাশাপাশি একটি জোন করে দেওয়া দরকার যেখানে মানুষ যাবে না, শুধু সামুদ্রিক প্রাণীরা বা ভিন্ন প্রাণীরা সেখানে তাদের প্রজনন করবে এবং তারা ঘুরে বেড়াবে। প্রকৃতির এই প্রত্যাবর্তনকে ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথমেই লাল কাঁকড়ার সংরক্ষণ, সমুদ্রলতার সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণ, ডলফিনগুলোকে কাছে নিয়ে আসা, বেড়া দিয়ে এগুলো আপাতত সংরক্ষণের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রকৃতি ও মানুষের কল্যাণেই সামুদ্রিক জীববৈচিত্র্য ধরে রাখতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিশ্বে একদিনে করোনায় আরও 6,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,68,000। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 40,48,000। এই পর্যন্ত আক্রান্ত 18,76,00,000-এরও বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 720 জনের, নতুন শনাক্ত 37,000। আগামী 19 জুলাই পর্যন্ত হরিয়ানায় বিধি নিষেধ জারি থাকবে। মিয়ানমারে দ্বিতীয় দফায় বেড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে মান্দালয় রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিস্তার নিয়ন্ত্রণে না আসায় 25 জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সাউথ আফ্রিকার সরকার। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় 31,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। বিস্তার বাড়লেও আগামী সপ্তাহ থেকে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তে অটল নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ নাভিদ। রাশিয়ায় একদিনে 749 জন মারা গেছে, নতুন শনাক্ত 25,000 রোগী। গ্র্যান্ড রেকর্ডে ফেডেরার নাদালকে ধরে ফেলেছেন নোভাক জকোভিচ। মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ষষ্ঠবার উইম্বলডনের শিরোপা জিতেছেন সার্বিয়ান এই সুপারস্টার। ফাইনাল জিতেছেন 3-1 সেটে। এবছর গোল্ডেন স্ল্যাম জয়ের সুযোগ আছে জকোভিচের সামনে। এমন উদযাপন তাকেই মানায়। সময়ের সেরা তিনি, চূড়ায় ওঠার দ্বারপ্রান্তে। গ্রাস কোর্টেও এখন জকোভিচ অনন্য, অসাধারণ। মর্যাদার উইম্বলডনে টানা তৃতীয়বারের সেরা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে এখন কিংবদন্তি ফেডেরার, রাফায়েল নাদালের পাশে জকোভিচ। 20 গ্র্যান্ড স্ল্যাম জিতে আরও উপরে চোখ সার্বিয়ান মহাতারকার। সেন্টার কোর্টে ফাইনালের শুরুটা ছিল নড়বড়ে। প্রথম সেট টাই ব্রেকে জিতে এগিয়ে যান বেরেত্তিনি। সপ্তম বাছাই তখন প্রথম মেজর ট্রফির স্বপ্নে বিভোর। ধাক্কা সামলে জকোভিচের দুর্দান্ত কামব্যাক। পরের 2 সেট 6-4 গেমে জিতে দাপট দেখিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার 1। বিপরীতে খেই হারিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বেরেত্তিনি। চতুর্থ সেটে লড়াই হয়েছে সমান তালে, তবে ধারাবাহিকতা রেখে শেষ হাসি জকোভিচের। বিশেষ মুহূর্তে তার উচ্ছ্বাসও তাই বাঁধন হারা। সামনে অলিম্পিক, তারপরে রয়েছে ইউএস ওপেন। স্টেফি গ্রাফের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গোল্ডেন স্ল্যাম জয়ের হাতছানি জকোভিচের সামনে। এমন ফর্ম থাকলে সেটা খুবই সম্ভব। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্ট হেসে খেলেই জিতল বাংলাদেশ। শেষ দিনের চ্যালেঞ্জে বিশেষ কিছু করতে পারেনি জিম্বাবুয়ে। 220 রানের জয়ে শিরোপা উৎসব সেরেছে মুমিনুলের দল। রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। বিদেশে এটি টাইগারদের 5ম টেস্ট জয়, সব মিলিয়ে 15তম। বিদায়ী টেস্টে 150 রানের ইনিংসে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ। হোক না জিম্বাবুয়ে, তারপরও ওদের কন্ডিশনে টেস্ট জেতা স্পেশাল। এই ফরম্যাটে যখন বাজে সময় পার করছিল বাংলাদেশ, এই জয় তখন নিঃসন্দেহে স্বস্তির, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার রসদ। টেস্ট ক্যাপ্টেন মুমিনুলের দ্বিতীয় ট্রফি, বিদেশে প্রথম। হাতে 7 উইকেট। শেষ দিন ম্যাচ বাঁচাতে অতি মানবীয় কিছু দরকার ছিল জিম্বাবুয়ের। ম্যাচের সাথে নাইট ওয়াচম্যান 53 ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তাদের প্রতিরোধ ভাঙতে সময় লেগেছে টাইগারদের। উইকেটের পেছনে লিটন সাকিব ক্যাচ ছেড়েছেন, ফলশ্রুতিতে তাসকিনও হাত ফসকেছেন। দিনের 18তম ওভারে প্রথম সাফল্য। মায়ার্সকে ফেরানোর 3 বল পরেই মারুমাকে তুলেছেন মিরাজ। জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শুরু তাসকিন শো। টাইগার স্পিড স্টারের আগুনে বোলিংয়ে
দিশেহারা স্বাগতিক লেট অর্ডার। এরপর 2 ওভারে কাইয়া চাকাভার বিদায়ে হারের ক্ষণ গুনতে শুরু করে জিম্বাবুয়ে। লাঞ্চের আগে আরও একটা উইকেট পড়তে পারত। স্ট্যাম্প উড়িয়ে তাসকিনের উদযাপন বৃথা গেছে। নো বলের কারণে বেঁচে যান নিওয়াচি। ব্রেক থেকে ফিরে নবম ওভারে সাপ মুক্তি। সাকিবের নরবরে হাতে ক্যাচ জমেছে শেষ পর্যন্ত, তাতে ক্যারিয়ার সেরা বোলিং তাসকিনের। টিকে থাকার চেষ্টায় মুমিনুলদের বিরক্ত করেছে 53 মুজারাব্বানি জুটি। সেটা ভেঙে এবাদত তুলেছেন তার প্রথম উইকেট। 53 প্রতিরোধ থামে 52 রানে। ইতি টেনেছেন মিরাজ। ম্যাচে তার নবম শিকার গারাভা। প্রায় 95 ওভার খেলে 256তে শেষ রোডেশিয়ানদের লড়াই। টেস্টে এতদিনে হেড টু হেডে জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ওদের মাটিতে এটা দ্বিতীয় জয়, বিদেশে পঞ্চম সাফল্য। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহমুদুল্লাহ টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে খারাপ লাগছে মুমিনুলের। এই জয় তাকে উৎসর্গ করেছে দল। নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট জয় উচ্ছ্বসিত মুমিনুল। হারারেতে তরুণদের পারফর্ম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এই আত্মবিশ্বাস আগামীতে কাজে লাগানোর প্রত্যয় অধিনায়কের। দেখেন, এটা ওনার পার্সোনাল একটা ডিসিশন, এই সম্পর্কে আমার কোনো কিছু বলাটা ডিফিকাল্ট। আপনার অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার অবশ্যই খারাপ লাগার কথা, আর যদি খারাপ না লাগে এটা অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস। লিটন আর রিয়াদ ভাইয়ের পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট ইনিংসের কারণে সেকেন্ড ইনিংসে আমরা ওই শান্ত আর সাদমান দুইজনই খুব ভালোভাবে আপনার প্রেশার ছাড়া ব্যাটিং করতে পারছে। এই টেস্ট ম্যাচটা আপনার চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে সবার ভিতরে একটা উজ্জীবিত যে ভাবটা আছে সেটা মানে কনফিডেন্সটা বিল্ড আপ করবে। গুঞ্জন সত্যি করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হারারেতেই সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই তারকা। দিনের খেলা শুরুর আগে তাকে গার্ড অফ অনার দেয় সতীর্থরা। টেস্টে 50 ম্যাচে থামলেও ওয়ানডে ও টি20তে খেলা চালিয়ে যাবেন মাহমুদুল্লাহ। অভিমান নাকি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত? যেটাই হোক না কেন, টেস্ট থেকে মাহমুদুল্লাহর হঠাৎ অবসর চমকে দিয়েছে সবাইকে। গার্ড অব অনার নিয়ে এভাবে বাংলাদেশের কেউ বিদায় বলতে পারেননি। এমন সাহসী সিদ্ধান্ত টাইগার লেজেন্ডারি অনেক ক্রিকেটারও নিতে পারেননি এর আগে। দিনের শুরুতে মাঠে নামার আগে সতীর্থদের বলে দিয়েছিলেন গ্রিন ক্যাপটা শেষবারের মতো পড়তে যাচ্ছেন। এরপর থেকে বারবার তাকেই খুঁজে নিয়েছে ক্যামেরা। টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। তারপর হঠাৎ ডাক পেয়ে যান তামিমের ইনজুরিতে। 1.5 বছর পর একাদশের সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা 150 রানের ইনিংস খেলেছেন। আর কখনো টেস্টে সুযোগ আসবে কিনা নিশ্চয়তা ছিল না। গুড বাই বলার এর চেয়ে ভালো সময় হয়তো আর আসতো না। মিডল অর্ডারে ব্যাট করে যা অর্জন করেছেন তাতে আক্ষেপ থাকার কথা নয়। 50 টেস্টে রান করেছেন 33 গড়ে, 5 সেঞ্চুরির সাথে 16টি। বোর্ডের কাছে সম্প্রতি 3 ফরম্যাটে খেলার আগ্রহ জানিয়েও হুট করে এমন সিদ্ধান্ত কেন? মিডিয়ার সামনে অবশ্য কারণ বলেননি মাহমুদুল্লাহ। শেষটা হয়েছে ম্যাচ সেরা হয়ে। দলের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। সবসময় টিমম্যান হিসেবে খেলতে চাই। দল জয় পেয়েছে, এর চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না। প্রথম ইনিংসে তাসকিন, লিটন দুর্দান্ত ছিল। সামনে টানা 2 টি20 বিশ্বকাপ। অধিনায়ক মাহমুদুল্লাহর কাঁধে গুরু দায়িত্ব। 35 বছর বয়সে এসে টেস্টের ধকল কমিয়ে টি20 আর ওয়ানডেতে সেরাটা দিতে পারলে লাভবান হবে টাইগার ক্রিকেট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। 53 বছর পর দ্বিতীয়বার ইউরোপ সেরা আচুরিরা। নারায়ণগঞ্জের 2টি জঙ্গি আস্তানা থেকে বোমা ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। আটক নব্য জেএমবির 2 সদস্য। জেলা উপজেলার সিনোফার্মের করোনার টিকাদান শুরু হবে আজ। সব সিটি কর্পোরেশনে মডার্নার টিকা প্রয়োগ কাল। এজেন্সির প্রতারণায় চাকরি হারিয়ে দেশে ফিরছেন নিঃস্ব প্রবাসীরা। বিপুল দেনার দায়ে মানবেতর জীবনযাপন।
ঈদের আগে ক্রেতা না পেয়ে বিপাকে পশু খামারি। রাজধানীর ধূপখোলায় অবৈধ কোরবানির হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।